ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রের প্রার্থী সাধন পাণ্ডে শ্রী সুপ্তি পাণ্ডে, আর বাগদা উপনির্বাচনের প্রার্থী তালিকাতেই সব থেকে বড় চমক, মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। বাগদায় টিকিট পেলেন না বিশ্বজিৎ দাস। 10ই জুলাই এই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। অন্যদিকে আসন্ন উপনির্বাচনে পুরনো প্রার্থীদের উপরই আস্থা রাখলো তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত, তাই দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হেরেছিলেন এই কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী, কিন্তু এই দুই প্রার্থীর ওপর তাদের আস্থা, মানে শাসক দলের আস্থা কিন্তু কমলো না। তার কারণ উপনির্বাচনে তাদেরকেই প্রার্থী করা হলো। লোকসভা নিরিখে রায়গঞ্জ বিধানসভায় কৃষ্ণ কল্যাণী পিছিয়ে ছিলেন প্রায় 40,000 ভোটে। অন্যদিকে মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণে পিছিয়ে ছিলেন প্রায় 30,000-এরও বেশি ভোটে। এরপরও এই দুই প্রার্থীর ওপরই আস্থা তৃণমূলের। মানিকতলার ক্ষেত্রে আবার ভোট সামলাতে আসরে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, সেখানে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের ওপরেই ভরসা মুখ্যমন্ত্রীর। আমি একজন দলের সচ্চা সিপাহী, একনিষ্ঠ কর্মী। দল আমাকে যে দায়িত্ব দেবে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। দল আবার আমার পুরো আস্থা রেখেছে। হ্যাঁ, আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম, হয়তো ব্যর্থ হয়েছি, বিধানসভায় আস্থা রেখেছে। আমি নিশ্চিত নিজের 100%টা দেব। লোকসভার সময় হ্যাঁ একটু ভ্রমিত হয়ে মতদান করেছিল, কিন্তু যেই হিসাবে রায়গঞ্জবাসী আফসোস জাহির করছেন, তাতে আমার মনে হয় রায়গঞ্জবাসী তৃণমূল কংগ্রেসকে এই আসনটি এবার উপহার দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রে হারের পরও মুকুটমণি অধিকারীর ওপরেই কিন্তু আস্থা রাখলো শাসক দল। রানাঘাট দক্ষিণে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হলো মুকুটমণিকে। এই বিধানসভা এলাকাতেও 30,000 ভোটে পিছিয়ে ছিলেন মুকুটমণি। হারের কারণ কি? মুকুটমণির দাবি লোকসভা ভোটের সময় কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, সেটা মিটিয়ে এবার ভোটে ভালো ফল করতে হবে। এটা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে সাধারণ মানুষ এবং সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি, এবং যে নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব। জয় আশা করছি। সকলের সাহায্য নিশ্চিত পাবো। কেউ পার্টির ঊর্ধ্বে নয়, আমরা সকলে পার্টির সাধারণ কর্মী এবং সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করব। অন্যদিকে মতুয়া ভোট ব্যাংক, সেই মতুয়া ভোট ব্যাংক সত্যিই গুরুত্বপূর্ণ। তার কারণ মনে করা হচ্ছে সেই ভোট ব্যাংক টানতেই ঠাকুর পরিবারের মধুপর্ণাকে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস, এমনটাই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। বাগদার কেন্দ্রের উপনির্বাচন, সেখানে টিএমসি মানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ভোটের সময় বড়মার ঘরের দখল পেতে অনশনে বসেন এই মধুপর্ণা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মধুপর্ণা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে। ঠাকুর পরিবারের সদস্যকে প্রার্থী করে এক প্রকার এক্ষেত্রে এই কেন্দ্রে বিশেষ চমক তৃণমূলের। বাগদায় বিজেপির সম্ভাব্য প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা মতুয়া ভোট টানতে তাই মরিয়া তৃণমূল বিজেপি দুপক্ষ। কি বলেছেন মধুপর্ণা শোনাবো আপনাদের। ফাইট দেওয়ার আছে, যখন আমরা গ্রাউন্ডে নেমেছি ফাইট তো করতেই হবে। যখন রাজনীতিতে নেমে গেছি এখন ফাইট আমাদের চালুই থাকবে। এটা হচ্ছে আমাদের নিজেদের লড়াই, মতুয়াদের লড়াই। যেটা হয়েছে ওটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার, ওর সাথে পলিটিক্যাল কোনো লিঙ্ক নেই। তো ওটা যেটা হয়েছে ফ্যামিলি প্রবলেমের জন্য হয়েছে। যেমন আমাদের শান্তনু ঠাকুর বিজেপির পাওয়ার ইউজ করে আমাদের ঘর তালা ভেঙে আমাদের বার করে দিয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার, ওর সাথে এর কোনো লিঙ্ক নেই। সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দীপঙ্করের সঙ্গে কথা। দীপঙ্কর, এক্ষেত্রে আবারও এই ভোট ব্যাংক, মতুয়া ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই কারণেই বিশ্বজিৎ দাসকে বোধহয় প্রার্থী না করে মধুপর্ণাকে। তার কারণ এই লড়াইটা ঠাকুর পরিবারের দুই সদস্যের মধ্যেই হবে, কিন্তু উপজীব্যটা মতুয়া ভোট। কি বলছেন সেখানকার মানুষজন, কি মনে হচ্ছে? দেখো, একদমই তাই। বাগদা বিধানসভা বেশিরভাগটাই হচ্ছে মতুয়া অধ্যুষিত এলাকা, অর্থাৎ মতুয়ার মানুষজনই সেখানে বেশি রয়েছেন। যদিও বনগাঁ লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে 20,600 ভোটে পিছিয়ে রয়েছে। সেই জায়গা থেকে মধুপর্ণার লড়াই শুরু। কারণ মধুপর্ণা যে ভোটে প্রার্থী হতে পারেন তা কিন্তু অনেক আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল। কারণ এই যে মঞ্চ দেখছো এবং এই মঞ্চের পেছনে যে ঘর, এটাই ছিল বড়মার ঘর। এই বড়মার ঘর তালাবন্দি রয়েছে এবং সেই তার সামনে মধুপর্ণা নির্বাচন শুরু, লোকসভা নির্বাচনের আগে থেকে অনশনে নেমেছে।
বসেছিলেন। অর্থাৎ এই অনশন মধুপর্ণার এখনও সেই ব্যানার ফেস্টুনগুলো রয়েছে, অবস্থান বিক্ষোভ, অর্থাৎ সেই জায়গা থেকে মধুপর্ণার একটা লড়াই ছিল এবং যা থেকে স্পষ্ট হচ্ছিল ক্রমশ বাগদা উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর হয়তো তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন, যা আজকে পরিষ্কার হয়ে গেল। মধুপর্ণা ঠাকুর এবং মমতা ঠাকুর দুজনের সঙ্গেই আমরা কথা বলেছি, তারা মনে করছেন যে তারা বাগদাতে জিতবেন এবং জিতে মানুষের কাজ করবেন। কিন্তু শান্তনু ঠাকুরের সঙ্গে বা তাদের সঙ্গে যে বিবাদ রয়েছে, এই ঘর থেকে শুরু করে মেলা এবং এই ঠাকুরবাড়ির দখলকে কেন্দ্র করে যে সমস্ত সমস্যাগুলো আছে, সেগুলো তাদের পারিবারিক সমস্যা, সেগুলো তারা পারিবারিকভাবে মেটাবেন। কিন্তু রাজনৈতিকভাবে বিজেপির প্রার্থী যেই হোক না কেন, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই হবে এমনটাই মনে করছেন এবং এমনটাই বলছেন মধুপর্ণা এবং তার মা মমতা বালা ঠাকুর। প্রথমত মাথায় রাখতে হবে যে মধুপর্ণা ঠাকুর শুধুমাত্র একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তা নয়, তার বাবা এই বনগাঁ লোকসভার সাংসদ ছিলেন, তার মা বনগাঁ লোকসভার সাংসদ ছিলেন, বর্তমানে রাজ্যসভার সাংসদ, এবং অতীতে পিয়ার ঠাকুর তিনিও কিন্তু মধুপর্ণার দাদু হন এবং তিনিও সাংসদ ছিলেন। ফলত এই দীর্ঘ একটা ইতিহাস রয়েছে এই পরিবারের এবং এই ঠাকুর পরিবার, মতুয়া ভক্তরা, তারা প্রত্যেকেই রাজনীতির সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। সেই জায়গা থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একটা বড় অংশ যেমন শান্তনু ঠাকুরের সঙ্গে আছে, আবার একটা বড় অংশ কিন্তু রয়েছে মমতা বালা ঠাকুরের সঙ্গে। এবং এই বাগদা কেন্দ্রে তাহলে সেক্ষেত্রে মতুয়া ভোট ব্যাংক, যেটা আমরা বারবার বলছি, সেক্ষেত্রে এই মতুয়া ভোট ব্যাংকের মধ্যে কোন দিকে যাবে ভোট, কোন দিকে পাল্লা ভারী, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু আপাতত মতুয়া ভোট ব্যাংকের দিকেই পাখির চোখ করে মধুপর্ণা ঠাকুরকে এখনো পর্যন্ত প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস আসন্ন এই উপনির্বাচনে। ধন্যবাদ আপাতত তোমায় দীপঙ্কর। আমি একবার আমাদের আরেক প্রতিনিধি সৌরভ ঘোর কাছে যাবো। সৌরভ, তৃণমূল কংগ্রেস যে 4 আসনের প্রার্থী ঘোষণা করলো, মধুপর্ণা ঠাকুরের নামটা না হয় চমক, সেটাকে সরিয়ে রাখলাম। সুপ্তি দেবীর নামটা সেটাও জল্পনার মধ্যে ছিল গত কয়েকদিন ধরেই, সেটাও সরিয়ে রাখলাম। কিন্তু বাকি যে দুজন প্রার্থী, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দুজন পরাজিত প্রার্থী, একজন 30,000-এর বেশি ভোটে, একজন 40,000-এর কাছাকাছি ভোটে, তাদের বিধানসভা নির্বাচনে আবার প্রার্থী করা হলো। এটা কি কোথাও একটা তাদের জন্য পুনর্বাসন প্যাকেজ, সৌরভ? আর নিঃসন্দেহে যদি তুমি সেভাবে দেখো যে সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, তাতে এই দুই প্রার্থী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেই লোকসভা ভোটের নিরিখে তাদের যে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই দুটি বিধানসভা কেন্দ্রে তাদের হারের মার্জিন বলা যেতে পারে, কারো একজনের প্রায় 47,000 এবং আরেকজনের 36,000-এর কাছাকাছি। অর্থাৎ সব মিলিয়ে এর পরেও কিন্তু তাদের ওপরই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস। বোধহয় কোথাও তৃণমূল কংগ্রেস এই বার্তা দিতে চান যে বিজেপি ছেড়ে যারা তৃণমূল কংগ্রেসে আসছেন, সর্বতভাবে তৃণমূল কংগ্রেস তাদেরকে সম্মান দেবে এবং তৃণমূল কংগ্রেস তাদেরকে পাশে থাকবে। এবং এই যে পুনর্বাসন প্যাকেজের কথা বলছো, নিঃসন্দেহে তারা ওই দুই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন বিজেপির টিকিটে, পরবর্তীকালে তারা তৃণমূল কংগ্রেসে আসেন এবং লোকসভার প্রার্থী হন, লোকসভার প্রার্থী হয়ে হেরেছেন এবং ওই নিজ নিজ কেন্দ্রে তাদের হারের মার্জিনটাও বড়। তবে সেই ভোটটা ছিল নরেন্দ্র মোদীর ভোট এবং যে ভোট তারা লড়তে যাচ্ছেন সেটা অবশ্যই একটা উপনির্বাচন, রাজ্যের বিষয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে। তবে তাদের পাশে যে দল রয়েছে, এই বার্তাটা কিন্তু অবশ্যই স্পষ্ট। দীপ। বেশ সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।